নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি পড়ব সমারসেট মমের লেখা একটি কালজয়ী এবং পৃথিবী বিখ্যাত প্রেমের গল্প রেড। গল্পটির ভাষান্তর করেছেন বাণী বসু। তিনিও একজন বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখিকা। গল্পটির নাম তিনি অবিকৃত রেখেছেন। প্যান্টের এক পকেটে হাত ঢুকিয়ে কষ্টে সৃষ্টি একটা বড় সড়ো রূপোর ঘড়ি বার করে আনল ক্যাপ্টেন সাহেব। কষ্টে সৃষ্টে, কেননা পকেট দুটো পাশে নয়, সামনে, এবং দেহটি তার অতিকায়। একবার ঘড়ির দিকে দৃষ্টিপাত করে আবার চাইল অস্তগামী সূর্যের দিকে। চাকার কাছেই উপবিষ্ট কানাকাটা কথা বলল না। ক্যাপ্টেনের চোখ গিয়ে থামল এগিয়ে আসা দ্বীপটার ওপর। সাদা ফেনার দীর্ঘ একটা পংক্তি প্রবাল প্রাচীরটার স্থান নির্দেশ করছে। সে জানে জাহাজ ঢোকার উপযুক্ত একটা বড় মুখ আছে, আর একটু এগোলেই সেটা দেখা যাবে, এই তার আশা। এখনো ঘণ্টাখানিকের মতো দিনের আলো পাওয়া যাবে। লেগুনে গভীর জল, নোঙর ফেলার কোনো অসুবিধে হবে না। অদূরে নারকেল গাছের ফাঁক দিয়ে যে গ্রামটা উঁকি মারছে তার মোড়ল জাহাজের মেয়েটের বন্ধু লোক। রাতের মতো ডাঙায় নামতে পারলে ভালোই লাগবে। মেট এগিয়ে এলো। ক্যাপ্টেন তার দিকে ফিরলেন। বোতলখানেক মাল নিয়ে যাব, বুঝলে? কয়েকটা মেয়েকে নাচতে ডাকব। মেট বললে, ঢোকবার মুখটা তো দেখতে পাচ্ছি না। ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখে বললে, আমি একেবারে নিশ্চিত যে ঠিক এইখানটায় একটা মুখ আছে। দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না। একটা ছেলেকে মাছ তুলে দাও, দেখুক। মেট নাবিকদের ডেকে আদেশ দিল। ক্যাপ্টেন দেখতে লাগলো। কানাকাটা তরতর করে উঠে গেল। কি বলে শোনবার জন্য সে দাঁড়িয়ে রইল। উপর থেকে চেঁচিয়ে ছেলেটা বললে, ফেনার অভগ্ন লাইনটা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যাপ্টেন এদের মতোই ভালো সামোয়া বলতে পারে। সে গালিগালাজ করতে লাগলো। মেট বললে, ও কি ওপরেই থাকবে? থেকে কি ঘন্টা হবে শুনি? চোখের মাথা তো খেয়ে বসে আছে। বাজি রেখে বলতে পারি, আমি হলে মুখটা ঠিক দেখতে পেতুম। যতক্ষণ না মুখটা পাই, রিফটা ধরে এগোনো ছাড়া আর উপায় নেই। স্কুনারখানা 70 টনের, প্যারাফিনে চলে। ঘন্টায় 4 থেকে 5 মাইল গতি। এখন ছন্ন ছাড়ার মতো চেহারা দাঁড়িয়েছে। সাদা রং পড়েছিল বহুকাল আগে, এখন নোংরা ঝুংরা জীর্ণ দাগে ভর্তি। প্যারাফিন আর শুকনো নারকোল শ্বাসের কড়া গন্ধ বাতাসে। সাধারণত এই দুটো পণ্যই এতে যায়। রিপটার 100 ফুটের মধ্যে এসে পড়েছে স্কুনার। যতক্ষণ না মুখটা পাওয়া যায়, ফেনার সারি ধরে এগিয়ে যেতে হবে। চালককে সেই আদেশই দিল ক্যাপ্টেন। কিন্তু শুভ্র ফেনার পংক্তি একইভাবে চলতে থাকল। সূর্য পাটে বসেছে। নাবিকগুলোকে বোকামির জন্য গাল পাড়তে পারতে অগত্যা পরদিন সকালের জন্য অপেক্ষা করতে প্রস্তুত হতে হলো। সাগরের দিকে একটু হটে গিয়ে নোঙর ফেলা হলো। বেশ অন্ধকার হয়ে এসেছে। পাল গোটানো হলে জাহাজটা রীতিমতো দুলতে লাগলো। এপিআই সবাই বলাবলি করে, এমনি দুলতে দুলতে একদিন ওটা পুরোপুরি উল্টে যাবে। চীনের রাঁধুনিটা এসে জানালো খাবার তৈরি। জলের উপর রাত কাটাতে হবে, জঘন্য একেবারে, মন্তব্য করল ক্যাপ্টেন। প্রশান্ত সাগর বক্ষে প্রভাত। আগের দিন রাতে রিফের যে ফাঁকটা বারবার চোখ এড়িয়ে গিয়েছিল, এখন সকালের আলোয় সেটা স্পষ্টই দেখা যাচ্ছে। একটু পূর্ব দিক ঘেঁষে লেগুনের বুকে ঢুকেছে স্কুনার। জল একেবারে নিস্তরঙ্গ। তলায় প্রবাল পাথরের ওপর খেলা করছে ছোট ছোট মাছ। জাহাজ নোঙর করে ব্রেকফাস্ট সারল ক্যাপ্টেন। তারপর ডেকে বেরিয়ে এলো। নির্মেঘ আকাশে ঝকমক করছে সূর্য, কিন্তু সকালের হাওয়ায় প্রাণ জুড়োনো স্নিগ্ধতা। দিনটা রবিবার। চারিদিকে একটা শান্তি, একটা নিস্তব্ধতা বিরাজ করছে। প্রকৃতি নিজেই যেন বিশ্রামে মগ্ন। ভারী সুখকর একটা আরামের অনুভূতি হচ্ছে। অরণ্যময় তটরেখার দিকে তাকিয়ে বসে রইল সে, শিথিল অলস ভঙ্গি। ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল ঠোঁটের ওপর। শিগারের অবশিষ্ট অংশটা জলে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। এবার তীরে যাওয়া যাক। ওহে, নৌকাটা বার করো। আড়ষ্ঠ পায়ে মই বেয়ে নেমে এলো ক্যাপ্টেন। নৌকো করে ছোট মতো একটা খাঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলো তাকে। নারকেল গাছগুলো জলের ধার পর্যন্ত নেমে এসেছে। গাছগুলোর মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ ধরে
মন্থর গতিতে এগিয়ে চলল ক্যাপ্টেন। পথটা সরীসৃপ গতিতে এগিয়ে গেছে, অল্পই দেখা যাচ্ছে। শেষ হয়েছে গিয়ে একটা চওড়া খাঁড়ির কাছে। তার উপর এক সারি নারকেল গাছের গুঁড়ি ফেলে তৈরি করা হয়েছে সাঁকো। জোড়ের মুখগুলোই দুদিকে দুটো ডাল শুদ্ধ একটা করে গাছ খাঁড়ির মধ্যে পুঁতে সাঁকোটাকে খাড়া করা হয়েছে। মসৃণ, গোল, সংকীর্ণ, পেছল পথ, কোথাও ধরবার কিছু নেই। এরকম সাঁকো পার হতে হলে যুগপৎ পায়ের স্থৈর্য আর বুকের পাটা চাই। ক্যাপ্টেন ইতস্তত করতে লাগলো, কিন্তু ওপারের গাছগাছালির কোলে দেখা যাচ্ছে এক শ্বেতাঙ্গর বাড়ি। মনস্থির করে সাবধানে সে চলতে আরম্ভ করল। পায়ে পায়ে এগোতে হচ্ছে। যেখানে একটা গুঁড়ি শেষ হয়ে আরেকটার আরম্ভ, সেখানটা এবড়ো খেবড়ো। পা টলমল করতে লাগলো। শেষ গুঁড়িটা পার হয়ে মাটিতে পা পড়তে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। পার হতে এত ব্যস্ত ছিল যে এতক্ষণ খেয়াল করেনি সে এক ব্যক্তি তাকে সারাক্ষণ লক্ষ্য করছে। সম্বোধন করে কথা বলতে চমকে উঠল। অভ্যাস ছাড়া এই সাঁকো পার হতে বুকের পাটা চাই। সামনে একটি লোক, বোঝাই যাচ্ছে ওই বাড়িটা থেকেই বেরিয়ে এসেছে। লোকটি তখনও হাসি মুখে বলছে, আপনাকে দ্বিধা করতে দেখছিলাম কখনো পড়ে যান বুঝি। ক্যাপ্টেন এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বললে, পড়ে যাব? বললেই হলো। আমি নিজেও আগে পড়ে গিয়েছি। ক্যাপ্টেন তাকালো। লোকটি আর যুবক নেই। ছোট্ট একটু আধপাকা দাড়ি, রোগাটে মুখ, হাত কাটা একটা গেঞ্জি পরেছে, সাদা ড্রিলের প্যান্ট, পায়ে জুতো মোজা কিচ্ছু নেই। ইংরেজিতে সামান্য টান। আপনি কি নিলসন? হ্যাঁ, আপনার কথা শুনেছি, বুঝতেই পেরেছিলাম এখানে কাছাকাছি কোথাও থাকেন। লোকটির পেছন পেছন একটা ছোট্ট বাংলোতে গিয়ে ঢুকল ক্যাপ্টেন। লোকটি একটা চেয়ার দেখিয়ে দিতে ধূপ করে বসে পড়ল। হুইস্কি এবং গ্লাস আনতে নিলসন বেরিয়ে গেলে ঘরটা চারদিকে তাকিয়ে বিস্ময়ে তার মন ভরে গেল। এত বই! চারখানা দেওয়ালেই তলা থেকে ওপর পর্যন্ত লম্বা লম্বা র্যাক, বইয়ে ঠাসা সব। একটা মস্ত পিয়ানো, তার উপর স্বরলিপি ছড়ানো। টেবিলে বই, পত্রিকা ইত্যাদি স্তূপীকৃত রয়েছে। ঘরখানা যেন তাকে মহা অস্বস্তিতে ফেলে দিল। শুনেছে নিলসন লোকটা একটু অদ্ভুত। এত বছর দ্বীপে থাকা সত্ত্বেও কেউই ওর সম্পর্কে বিশেষ কিছু জানে না। তবু যারা চেনে তারা এ বিষয়ে একমত যে এই সুইডিশ লোকটা একটু অদ্ভুত। নিলসন ফিরে আসতে ক্যাপ্টেন বলল, বইয়ের যে পাহাড় দেখছি। হাসি মুখে নিলসন বলল, ওরা তো কারো ক্ষতি করে না। সব পড়েছেন? বেশিরভাগই। আমারও একটু আধটু অভ্যাস আছে। সানডে ইভিনিং পোস্টটা নিয়মিত নিই। নিলসন অতিথিকে এক গ্লাস কড়া মদ ঢেলে দিয়ে একটা সিগার এগিয়ে দিল। ক্যাপ্টেন নিজে থেকেই একটু তথ্য সরবরাহ করল। কাল এসেছি, কিন্তু মুখটা খুঁজে পাচ্ছিলাম না, কাজেই বাইরেই নগর করতে হলো। এদিকে আগে আসিনি। আমার লোকেরা এদিকে কটা জিনিস পাঠাতে চায়। গ্রেপকে আপনি চেনেন? হ্যাঁ, এই কিছু দূরেই ওর দোকান। ও কয়েকটা টিনের মাল চেয়ে পাঠিয়েছে। ওর কাছে রয়েছে নারকলের শ্বাস। এপিআই চুপচাপ বসে থাকার চেয়ে চলে আসাটাই ওরা ভালো মনে করল। এক চুমুক হুইস্কি খেয়ে সে একটা সিগার ধরালো। বলল, বাড়িটা ছোট্টখাট্ট, ছিমছাম, বেশ বানিয়েছেন। যদ্দূর সম্ভব করেছি। গাছ থেকেও বোধহয় বেশ লাভ হয় না? চমৎকার হয়েছে গাছগুলো। তারপর এখন নারকেলের শ্বাসের যা দাম যাচ্ছে। সে আবার ঘরের চারিদিক দেখতে লাগলো। চারধারের বইগুলো দেখে কেমন যেন দুর্বোধ্য একটা বিদ্বেষের অনুভূতি হচ্ছে। এখানে নিশ্চয়ই আপনার একা একা লাগে? অভ্যাস হয়ে গেছে। 25 বছর এখানে হয়ে গেল। এইবার ক্যাপ্টেনের কথা সব ফুরিয়ে গেল। নীরবে ধূমপান করতে লাগলো। নীলসনেরও যেন নীরবতা ভঙ্গ করবার গরজ নেই। অতিথিটিকে সে বেশ অভিনিবেশ সহকারে দেখতে লাগল। লোকটি দীর্ঘকায়, 6 ফুটেরও বেশি হবে, ভয়ঙ্কর মোটা, মুখখানা লাল ছোপ ছোপ, গালে বেগুনি শিরার জালি, মুখ চোখগুলো চর্বির ভাঁজে ঢুকে গেছে, চোখ দুটো রক্তবর্ণ, চর্বির থাকে ঘাড় অদৃশ্য। মাথার পেছন দিকে প্রায় সাদা লম্বা কোঁকড়া চুলের পালটি ছাড়া পুরোটি টাক। বিশাল চকচকে কপালটার ফলে
বুদ্ধিমান বলে ভ্রান্ত ধারণা হতে পারত, কিন্তু তা হয়নি, বরং আকাট বোকার মতো দেখাচ্ছে। নীল ফ্লানেরের গলা খোলা শার্ট পরেছে, মোটা বুকটায় লালচে চুলের ঘন জঙ্গল, খুব পুরনো নীল সার্জের প্যান্ট, চেয়ার জুড়ে হোদল কুতকুতের মতো বসে আছে। বিশাল ভুঁড়িটা সামনে ঠেলে বেরিয়ে এসেছে, মোটা মোটা ঠ্যাং দুটো ফাঁক। অল্প বয়সী লোকটা কেমন ছিল কে জানে। এই বিপুল আকার লোকটি কোনোদিন বালক ছিল, ছোটাছুটি করে বেড়াতো, এটা যেন কল্পনা করা যায় না। ক্যাপ্টেনের হুইস্কি শেষ হতে নিলসন বোতলটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। ঝুঁকে পড়ে মস্ত হাতে বোতলটাকে নিল ক্যাপ্টেন। এদিকে কেমন করে এলেন জিজ্ঞেস করল। স্বাস্থ্যের জন্য। ফুসফুসগুলোর অবস্থা খারাপ দাঁড়িয়েছিল। ডাক্তার বলেছিল আমি 1 বছরও বাঁচব না। দেখতেই পাচ্ছেন ভুল বলেছিল। আমি বলছি কি, এখানে বসবাস করতে আরম্ভ করলেন কিভাবে? আমি একটু ভাবপ্রবণ গোছের মানুষ। নিলসন বুঝতে পারল তার কথা এক বর্ণও ক্যাপ্টেনের বোধগম্য হয়নি। কালো চোখে শ্লেষের ঝিলিক নিয়ে সে লোকটার দিকে তাকালো। লোকটা এরকম মাথা মোটা ম্যাদামারা বলেই বোধহয় তার বেশি কথা বলার খেয়াল হলো। সাঁকোটা পার হবার সময় নিজেকে সামলাতে ব্যস্ত ছিলেন বলে বোধহয় লক্ষ্য করেননি এই জায়গাটা সুন্দর বলে খ্যাতি আছে। ছোটখাটোর মধ্যে বাড়িটা চমৎকার বানিয়েছেন। ক্যাপ্টেন এটাই উত্তর দিল। প্রথম যখন এখানে আসি তখন এটা ছিল না, একটা নেটিভ কুটির ছিল, মৌচাকের মতো চাল, থামের ওপর তৈরি, মস্ত একটা লাল ফুলে ভরা গাছের ছায়ায়, চারিদিকে ক্রোটনের ঝাড়, হলুদ লাল সোনালি পাতার চিত্র বিচিত্র বেড়া, তার উপর ছিল ঠিক মেয়েদের মতো খেয়ালি অহংকারী নারকেল গাছ। জলের ধারে দাঁড়িয়ে সারা দিন নিজেদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। তখন আমি বয়সে নবীন, প্রায় 9.25 বছর আগেকার কথা। অন্ধকারের রাজ্যে চিরদিন চলে যাবার আগে যে কটা দিন পাওয়া গেছে, দুনিয়ার যাবতীয় সৌন্দর্য ভোগ করে যেতে চেয়েছিলাম। মনে হয়েছিল এমন অপরূপ জায়গা আর দেখিনি। প্রথম দেখে যেন বুকে খিল ধরে গেল। ভয় হলো, বুঝি কেঁদে ফেলব। তখন আমার 25-এর বেশি বয়স নয়। মনে যতদূর সম্ভব সাহস আনার চেষ্টা করছি, তবু বলতেই হবে মরতে আমার ইচ্ছে করছিল না। জায়গাটার অপূর্ব শোভা যেন নিজের নিয়তি মেনে নিতে আমায় সাহায্য করল। এখানে আসার পর অনুভব করলাম অতীত জীবনটা যেন খসে পড়ে গেছে। স্টকহোম, বিশ্ববিদ্যালয়, বন, সব যেন কারো অন্য কারো জীবন। এতদিনে যেন সেই সত্য স্বরূপকে প্রত্যক্ষ করলাম। নিজেকে বললাম 1টা বছর, আর 1টা বছর পাবো আমি, এখানেই কাটাবো সেই সময়টুকু, তারপর মরলে আর দুঃখ নেই। 25-এ আমরা বড় বোকা, বড় ভাবপ্রবণ, বড় নাটকে থাকি। তবে তা না হলে হয়তো 50-এ কম প্রাজ্ঞ হতাম। নিন, খান। আমার বাজে বকবকানিতে খাওয়া বন্ধ করবেন না। সরু হাতখানা দিয়ে তিনি বোতলের দিকে দেখালেন। ক্যাপ্টেন গ্লাসের বাকিটুকু শেষ করে বোতলের দিকে হাত বাড়িয়ে বলল, আপনি তো একটুও নিচ্ছেন না। আমি বেশি খাই না। আমার মত্ত হওয়ার উপায়টা সূক্ষ্ম, তবে সে বোধহয় আমার অহংকার। যাই হোক, তাতে আমেজটা থাকে বহুক্ষণ, ক্ষতির আশঙ্কাও কম। স্টেটসে নাকি এখন খুব কোকিন চলছে, ক্যাপ্টেন বলল। নিলসন চাপা হেসে বলল, তবে শ্বেতাঙ্গ তো চট করে দেখি না। মাঝে মধ্যে 2-1 ফোঁটা হুইস্কি খেলে খুব ক্ষতি হবে না, কি বলেন? একটু হুইস্কি ঢেলে সে তাতে সোডা মিশিয়ে নিল, তারপর একটু চুমুক দিল। জায়গাটার এই অপার্থিব সৌন্দর্যের কারণটা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। মাঝ সমুদ্রে জাহাজের মাথায় ক্লান্ত ডানা মুড়ে বিশ্রামরত খামারের পাখির মতো ভালোবাসা এখানে মুহূর্তকাল থেমেছিল। একটি লাবণ্যময় প্রেমের সৌরভ সুরভিত করেছিল এখানকার বাতাস। মানুষের ভালোবাসা বা বেদনার স্পর্শ যেসব জায়গায় লেগে থাকে, সেসব জায়গায় একটা মৃদু সুগন্ধ বাতাসে ছড়িয়ে যায়, মরেও যেন তা মরে না। একটু থামল নিলসন।
ক্যাপ্টেনের দিকে চেয়ে রইল। তার চোখে একটা বিমূঢ় ভাব। বলল, জানেন, আপনাকে দেখে আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। আমি কিন্তু আপনাকে দেখেছি এ কথা বলতে পারছি না। কি জানি, আপনাকে কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে, তবে কোথায় সেটা ঠিক আমি মনে করতে পারছি না। সত্যি বলতে কি, কিছুক্ষণ ধরেই আমার মনে হচ্ছে। ক্যাপ্টেন তার ভারী কাঁধ দুটো ঝাঁকালো। 30 বছর পর এই দ্বীপে এলাম। এত বছরে কত লোকের সঙ্গেই তো দেখা হয়েছে, সব কি আর মনে রাখা সম্ভব? নিলসন মাথা নেড়ে বলল, হুম, মাঝে মাঝে দেখবেন অজানা জায়গাও কেমন আবছা ভাবে চেনা চেনা মনে হয়। সেইভাবেই মনে হচ্ছে আপনি হয়তো গত জন্মের চেনা, হয়তো প্রাচীন রোমে কোনো রণতরীর ক্যাপ্টেন ছিলেন আপনি, আমি ছিলাম কৃতদাস দাঁড়ি। আচ্ছা, রেড নামে কোনো ব্যক্তিকে আপনি চেনেন? রেড? হ্যাঁ, এই নামেই তাকে জানি। ব্যক্তিগতভাবে তাকে কখনো দেখিনি, তবু অনেক চেনা লোকের থেকে তাকে আমি অনেক স্পষ্ট করে দেখতে পাই। আমার কল্পনায় সে রোমিও কিংবা পাওলো মালাতেস্তার মতো স্পষ্ট। বলতে বলতে ক্যাপ্টেনের দিকে চেয়েছিল নিলসন। লোকটার স্থূলতা কি ন্যাক্কারজনক! তার মুখ চোখে স্থূল দেহির আত্মপ্রসাদ। নিলসনের স্নায়ুর কষ্ট হতে লাগল। কিন্তু এই লোক এবং যার চিত্র তার স্মৃতিতে রয়েছে, সে, এই দুজনের মধ্যে তফাতটা কি অদ্ভুত! সে বলতে লাগল, শোনা যায় রেড দেখতে বড় সুন্দর ছিল। যে কজন শ্বেতাঙ্গের সঙ্গে কথা বলেছি তারা সবাই একমত যে সে সময় রেডকে প্রথম দেখলে নিঃশ্বাস রোধ হয়ে যেত। নাম দেবার কারণ তার আগুনের শিখার মতো দপদপে চুল, সেই রং যা নিয়ে প্রিরাফ্যালাইটরা অত মাতামাতি করত। এ নিয়ে ওর বোধহয় কোনো গর্বটর্ব ছিল না, কারণ ছেলেটি খুব সরল। তবে গর্ব থাকলেও দোষ দেওয়া যায় না। খুব লম্বা, 6 ফুটেরও 2-1 ইঞ্চি বেশি। এই জায়গায় যে নেটিভ কুটিরটা ছিল সেটার সমান লম্বা। ওরা কাঁধ, অ্যাপোলোর মতো নরম ডোল সর্বাঙ্গে। সেই মার্জিত রমণী সুলভ গরিমা, যার মধ্যে কি এক রহস্য হৃদয় ব্যাকুল করে। গাত্রত্বক ছকছকে, দুগ্ধ ডবল সাটিনের মতো মসৃণ। ক্যাপ্টেনের রক্তবর্ণ চোখ দুটোতে হাসির আভাস ফুটে উঠল। বলল, ছোকরা বয়সে আমিও খুব ফর্সা টর্সা ছিলাম। নিলসন ওর কথায় কান দিল না। সে এখন গল্প বলছে। মুখশ্রীও ঠিক শরীরের মতোই সুন্দর। ডাগর নীল চোখ, খুব কালচে নীল, কেউ কেউ তো বলে কালোই, এবং লাল চুলু লোকেদের যেটা সচরাচর দেখা যায় না, সেই কালো ভুরু, কালো চোখের পল্লব। ঠোঁট দুটো যেন একটা রক্তাক্ত ক্ষত। 20 বছরের যুবক। এই পর্যন্ত বলে সুইড নাটকীয়ভাবে থামল। এক চুমুক হুইস্কি পান করল, আবার শুরু করল। রেড ছিল অতুলনীয়, অনুপম। বুনো গাছের ডালে আশ্চর্য সুন্দর ফুলের স্তবকের মতো অকারণ, প্রকৃতির একটি সুন্দর খেয়াল। আপনি যে খাঁড়িটাতে এসে আজ সকালে নেমেছেন, সেও একদিন ওইখানে এসে নেমেছিল। ছেলেটি ছিল মার্কিন নাবিক, এপিআর একটা যুদ্ধ জাহাজ থেকে চুপি চুপি পালিয়ে এসেছে। এইখানেই ওকে একটা ডোঙায় করে নামিয়ে দেওয়া হয়। কেন পালিয়েছিল আমি জানি না। হয়তো যুদ্ধজাহাজের কড়াকড়ি তার ভালো লাগেনি, হয়তো কোনো গণ্ডগোল পাকিয়েছিল, হয়তো সাউথ সির এই রোম্যান্টিক দ্বীপগুলো তার রক্তে ঢেউ তুলেছিল। মাঝে মাঝেই এসব দ্বীপ এক একজন মানুষকে ওই রকম মাকড়সা জালের মতো ঘিরে ধরে। যাই হোক, তার উদ্দেশ্য ছিল লুকিয়ে থাকা। সামোয়া থেকে তার জাহাজটা যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণ এই গোপন কোণটাই তার নিরাপদ মনে হয়েছিল। ওই খাঁড়ির কাছে ছিল একটা নেটিভ কুটির। রেড দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কোন দিকে যাবে। এমন সময় একটি কিশোরী এসে ওকে ডাকল। নেটিভ ভাষার দুটো শব্দও সে জানে কিনা সন্দেহ। মেয়েটির ইংরেজিও তদ্রূপ, কিন্তু তার হাসি এবং মোহন ভঙ্গির ভাষা বুঝতে তার বিন্দুমাত্র অসুবিধেও হল না। সে মেয়েটির পেছন পেছন চলল। মেয়েটি ওকে মাদুর পেতে বসতে দিয়ে আনারসের টুকরো খেতে দিল। রেডের কথা আমি খালি কিংবদন্তি থেকেই বলতে পারি।
কিন্তু এই মেয়েটিকে আমি এর 3 বছর পরে দেখেছি। সে তখনও 19-এ পা দেয়নি। তুমি কল্পনাও করতে পারবে না সে কি সুন্দর ছিল। হিবিস্কাস ফুলের মতো আবেগ বিধুর, গরিমাময়, জমকালো, দীর্ঘাঙ্গী, তন্বী, এদেশের লোকেদের মতোই সূক্ষ্ম অবয়ব, বড় বড় চোখ নারকেল গাছের তলার অরণ্য পল্লবের মতো টলটলে। পিঠের ওপর ঝাঁপিয়ে পড়েছে কোঁকড়া কোঁকড়া কালো চুল, চুলে সুগন্ধি ফুলের মালা। হাতগুলো বড় সুকুমার, এত ছোট, এত অপূর্ব গড়ন যে বুকের তারে যেন টান ধরে। সে সময় সে অল্পেই হাসত। সে অপরূপ হাসি দেখলে মানুষের হাঁটুতে কাঁপুনি লাগে। গায়ের রং গ্রীষ্মকালের পাকা শস্যের ক্ষেতের মতো। হে ঈশ্বর, তাকে কি করে বর্ণনা করি? সে যে অবাস্তব রকমের সুন্দর। এই 2 তরুণ তরুণী, একটি 16, অন্যটি 20। প্রথম দর্শনেই পরস্পরের প্রেমে পড়ল। সত্যিকারের ভালোবাসা। এই ভালোবাসাই পৃথিবীকে অলৌকিক ভূমিতে পরিণত করে, জীবনকে করে অর্থবহ। শিশুর মতো ছিল ওরা। মেয়েটি বড় ভালো, বড় মধুর, দয়াবতী। রেডের কথা জানি না, কিন্তু ভাবতে ভালো লাগে তার আত্মাটাও তার দেহের মতোই সুন্দর ছিল। যাক, রেড যখন এই দ্বীপে আসে তখন সাউথ সি থেকে শ্বেতাঙ্গদের বয়ে আনা একটা মহামারীতে দ্বীপের 1/3 লোক মারা গেছে। মেয়েটির আত্মীয় স্বজন সব শেষ। এক দূর সম্পর্কের জ্ঞাতির বাড়িতে থাকে। লোলো চর্ম, কুবজা 2 বৃদ্ধা, 2টি অপেক্ষাকৃত অল্প বয়সী নারী, একটি পুরুষ ও একটি বালক, এই নিয়ে সংসার। কয়েকদিন রেড সেখানেই রইল। তারপর বোধহয় তার মনে হলো সাগরের এত কাছে থাকলে যে কোনো মুহূর্তে সে ধরা পড়ে যেতে পারে, কিংবা হয়তো অন্যদের সঙ্গ ভালো লাগছিল না, উভয়ের নিবিড় সান্নিধ্য উপভোগে বাধা পড়ছিল। একদিন দুজনে মেয়েটির যা সামান্য সম্পত্তি ছিল তা নিয়ে বেরিয়ে পড়ল। নারকেল গাছের তলায় তলায় ঘাসে ছাওয়া পথ বেয়ে ওরা এলো এই খাঁড়িটার কাছে। সাঁকো পার হতে রেড ভয় পাচ্ছে দেখে খিলখিলিয়ে হাসতে লাগলো মেয়েটি। এইখানে পড়েছিল একটি পরিত্যক্ত কুটির, সেখানেই দুজনে সংসার পাতল। কুটিরটার ওপর মেয়েটির কোনো সত্ত্ব ছিল না। মালিক মহামারীতে মারা যাওয়ায় এমনই একটি খালি পড়েছিল কিনা বলতে পারবো না, কিন্তু কেউ ওদের কোনো প্রশ্ন করল না। কয়েকটা ঘাসের মাদুর, 1 টুকরো আয়না, 2-1টা বাটি, এই সামান্য আসবাব নিয়ে আরম্ভ হলো ওদের গৃহস্থালী। এই মধুর জায়গায় ঘর পাতবার জন্য ওইটুকুই যথেষ্ট। সারা দিন ওরা কিচ্ছু করতো না, তবু মনে হতো তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে। মেয়েটির একটা দেশি নাম ছিল, কিন্তু রেড ওকে ডাকতো স্যালি বলে। এদেশের ভাষা সে খুব তাড়াতাড়ি শিখে ফেলল। ঘন্টার পর ঘন্টা সে মাদুরে চুপচাপ শুয়ে থাকত, আর স্যালি পাশে বসে কলকল করে যেত। রেড একটু চুপচাপ প্রকৃতির, হয়তো তার মনটাই আলসে ছিল। দেশি তামাক আর পান্দানাস পাতা দিয়ে স্যালি তাকে সিগারেট বানিয়ে দিত। সে অবিরত তাই ফুঁকে যেত। স্যালি যখন কুশলী হাতে চটপট ঘাসের মাদুর বুনত, চেয়ে চেয়ে দেখত সে। মাঝে মাঝে নেটিভরা এসে পুরনো দিনের গল্প করত। আদিবাসীদের দলগুলোর মধ্যে যখন প্রচণ্ড লড়াই হতো তখনকার গল্প। মাঝে মাঝে সে রিফের দিকে মাছ ধরতে যেত। ঝুড়ি ভর্তি রঙিন মাছ নিয়ে ফিরে আসত। কখনো কখনো রাত্রে লণ্ঠন হাতে গলদা চিংড়ি ধরতে বেরোত। কুটিরের ধারে ছিল প্রচুর কলা গাছ। কলা ঝলসে স্যালি তাদের সামান্য আহার প্রস্তুত করত। নারকেল বা ব্রেড ফ্রুটের শাঁস দিয়ে ভারী সুন্দর মণ্ড তৈরি করতে পারত সে। কোনো কোনো দিন শুয়োর ছানা মেরে গরম পাথরের ওপর পাক করে নিত। সেদিন বিশেষ ভোজ। দুজন একসঙ্গে খাঁড়ির জলে স্নান করত। সন্ধেবেলায় ডোঙায় চড়ে ঘুরে বেড়াতো লেগুনের জলে। এভাবে 1টা বছর কেটে গেল। মনে হতো এখনো তাদের ভালোবাসা সেই রকমই কামনাময়। একদিন স্থানীয় একটি লোক খাঁড়ির ওদিক থেকে এসে বলল,
কিছু দূরে একটা ব্রিটিশ তিমি ধরা জাহাজ এসে থেমেছে। কি মজা! দেখি তো ওদের কিছু বাদাম, কলা আর পাউন্ড 2 তামাক পাতা বিক্রি করতে পারি কিনা। শ্যালি ওকে যে সিগারেটগুলো তৈরি করে দিত সেগুলো বেশ কড়া, ভালো জিনিস, কিন্তু তাতেও রেডের মন উঠত না। হঠাৎ সত্যিকারের তামাকের জন্য ওর মনটা তৃষিত হয়ে উঠল। কতদিন পাইপ খায়নি, মনে করে জিভে জল এসে গেল। অমঙ্গল আশঙ্কায় শ্যালি তাকে নিবৃত্ত করতে পারত, কিন্তু সে প্রেমে এমন ভরপুর যে একবারও তার মনে হলো না কোনো পার্থিব শক্তি কোনোদিন রেডকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। পাহাড়ে গিয়ে দুজনে মস্ত এক ঝুড়ি কমলালেবু তুলল, সবুজ কিন্তু রসালো আর মিষ্টি। কুটিরের আশপাশ থেকে তুলল কলা আর ব্রেড ফ্রুট। খাঁড়ির কাছে গিয়ে নড়বড়ে ক্যানোটাকে বোঝাই করে ফেলল। তারপর নেটিভ ছেলেটাকে নিয়ে রেড ভেসে পড়ল। শ্যালির সঙ্গে এই তার শেষ দেখা। পরদিন ছেলেটা চোখ ভর্তি জল নিয়ে একা একা ফিরে এলো। সে যে গল্পটা বলল তা হচ্ছে এই: বহুক্ষণ নৌকো বাইবার পর ওরা যখন জাহাজের কাছে পৌঁছয় তখন রেডের ডাকাডাকিতে একটা সাদা লোক রেলিং দিয়ে ঝুঁকে ওদের দেখে, তারপর জাহাজে উঠে আসতে বলে। রেডের আনা ফলগুলো জাহাজের ডেকে জড়ো করে রাখা হয়। ওরা দুজনে কথা বলতে থাকে, যেন একটা বোঝাপড়ায় এসেছে। একজন নিচে গিয়ে তামাক নিয়ে আসে। রেড তক্ষুনি খানিকটা নিয়ে পাইপ ধরায়। তারপর ওরা কী সব বলে ওকে কেবিনে নিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে ছেলেটা দেখতে পায় গ্লাস আর বোতল। রেড ধূমপান করছে এবং মদ খাচ্ছে। তাকে কিছু জিজ্ঞাসা করে, সে যেন হেসে মাথা নাড়তে থাকে। লোকটাও হাসে, তারপর আবার তার গ্লাস ভরে দেয়। এই দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে ছেলেটা ডেকের একধারে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল লাথির চোটে। লাফিয়ে উঠে বসে দেখে জাহাজটা ধীরে ধীরে সমুদ্রের দিকে চলেছে। রেডকে দেখতে পেল টেবিলের ধারে বসে, হাতের ওপর মাথাটা ঝুলে রয়েছে, অঘরে ঘুমোচ্ছে। সে ওর দিকে যেতে গেল, কিন্তু একটা কর্কশ হাত ওকে ধরে ফেলল। দুর্বোধ্য ভাষায় কি যেন বলে পাশের দিকে আঙুল দেখিয়ে নেমে যেতে বলল। সে রেডকে চেঁচিয়ে ডাকতেই ওকে ধরে একজন জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কি আর করে, সাঁতরাতে সাঁতরাতে সে নিজের ক্যানোটাতে উঠল। সমস্ত রাস্তাটা ও কাঁদতে কাঁদতে নৌকা বেয়ে এসেছে। ব্যাপারটা বোঝাই যাচ্ছে, তিমি ধরা জাহাজটায় বোধহয় খালাসি কম ছিল। ক্যাপ্টেন রেডকে যোগ দিতে বলেছিল। সে রাজি না হওয়ায় মদ খাইয়ে বেহুশ করে জোর করে ধরে নিয়ে গেছে। শোকে শ্যালি পাগলের মতো হয়ে গেল। 3 দিন সে শুধু চিৎকার করল আর কাঁদল। সবাই তাকে সান্ত্বনা দেবার অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু না। সে খাবে না, দাবে না। অবশেষে শ্রান্ত হয়ে সে উদাসীন নিস্পৃহ এক গাম্ভীর্যের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দীর্ঘ সময় সে খাঁড়ির মুখে দাঁড়িয়ে লেগুনের দিকে তাকিয়ে থাকে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে বালির ওপর, গাল বেয়ে অশ্রু ঝরছে। রাতে কোনো মতে ক্লান্ত শরীরটাকে টানতে টানতে কুটিরে নিয়ে যায়। তার সুখের বাসা সেই কুটিরটিতে। তার আত্মীয়রা তাকে ডাকল, কিন্তু সে গেল না। তার ধারণা রেড ফিরে আসবেই। তার অভিপ্রায় রেড তাকে যেখানে রেখে গেছে ফিরে এসে সেখানেই দেখুক। 4 মাস পরে সে একটা মৃত শিশুর জন্ম দিল। যে বৃদ্ধাটি ওকে প্রসব করাতে এসেছিল সেই রয়ে গেল। তার জীবন থেকে সমস্ত আনন্দ মুছে গেছে। দুশ্চিন্তা সময়ে সয়ে গেল, কিন্তু একটা বিষাদ তাকে সর্বদা আচ্ছন্ন করে রাখে। এদের মধ্যে আবেগ উদ্দাম খুব বেশি হলেও বেশি দিন টেকে না। কি করে এই মেয়েটি এই গভীর দীর্ঘস্থায়ী প্রেমের যোগ্য হতে পারল, সেটাই আশ্চর্য। তার দৃঢ় বিশ্বাস রেড একদিন না একদিন ফিরে আসবেই। সে প্রতীক্ষায় থাকে। নারকেল গাছের ওই সংকীর্ণ সাঁকোটা কেউ পার হলেই সে ফিরে দেখে। বোধহয় শেষ পর্যন্ত এলো। নিলসন একটু আলতো দীর্ঘশ্বাস ফেলল। কি হলো তার শেষ পর্যন্ত? ক্যাপ্টেন জিজ্ঞাসা করল। নিলসন তিক্ত স্বরে জবাব দিল, 3 বছর পরে সে আরেকটি শ্বেতাঙ্গর সঙ্গে ঘর বাঁধল। ক্যাপ্টেন ব্যঙ্গ মিশ্রিত মোটা হাসি হাসল।
ওই হয় ওদের শেষ পর্যন্ত। ঘৃণা ভরে তার দিকে তাকালো নির্সন। কেন কে জানে এই স্থূল অসভ্য লোকটা তার মধ্যে একটা তীব্র ঘৃণা জাগিয়েছে, কিন্তু তার মন এখন স্মৃতিচারণে ব্যস্ত। 20 বছর আগে ফিরে গেল সে। এপিয়ার প্রচণ্ড মদ্যপান, জুয়ার আড্ডা, স্থূল কামকলা ইত্যাদিতে বিরক্ত হয়ে শ্রান্ত ক্লান্ত অবস্থায় এ দ্বীপে আসে নিলসন। অসুস্থ, ভবিষ্যৎ জীবনের উদ্দীপনাময় যে স্বপ্ন সে মনশ্চক্ষে দেখেছিল, সেই স্বপ্ন ভেঙে যাওয়ার ক্ষতিটাকে সে তখন মেনে নেওয়ার চেষ্টা করছে। সমস্ত যশের আকাঙ্ক্ষা সমূলে উৎপাটিত করেছে। সাবধানে থাকলে আর যে কটা মাস বাঁচবে বলে আশা, সেই কটা মাস নিয়েই সন্তুষ্ট হবার প্রবল চেষ্টা তার। উঠেছে এক দোআঁশলা দোকানদারের বাড়ি। একদিন লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে সে শ্যালির কুটিরের কাছে এসে পড়ে। জায়গাটার সৌন্দর্য তাকে বেদনাময় এক আনন্দে ভরে দিল। তারপর দেখল শ্যালিকে। এত লাবণ্য সে আগে কখনো দেখেনি। সেই অপূর্ব কৃষ্ণাভ চোখ দুটির বেদনার ভাষা তাকে গভীরভাবে অভিভূত করল। কানাকারা সুন্দরের জাত, সৌন্দর্য তাদের মধ্যে বিরল নয়, কিন্তু তাদের সৌন্দর্য খানিকটা সুঠাম পশু দেহের সৌন্দর্য। ভেতরটা ফাঁকা, কিন্তু রহস্যে কালো মর্মান্তিক এই চোখ দুটিতে ঊর্ধ্বগামী মনুষ্য আত্মার বেদনাময় জটিলতার আভাস স্পষ্ট। দোকানদারের কাছ থেকে সমস্ত কাহিনীটা শুনে সে খুব বিচলিত বোধ করল। ও কি আর ফিরবে বলে মনে করো? পাগল! জাহাজের পাওনাগণ্ডা চুকতেই তো 2 বছর কেটে যাবে। ততদিনে শ্যালির কথা সে ভুলেই যাবে। বাজি ধরে বলতে পারি, জেগে উঠে ও খুব রেগে গিয়েছিল ঠিকই, হাতাহাতিও করে থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে সবই মেনে নিয়েছে। মাসখানেক পরে নিশ্চিন্ত ওর মনে হয়েছে এই দ্বীপ থেকে উদ্ধার পাওয়াটা ওর জীবনের সবচেয়ে ভালো ঘটনা। কিন্তু নিলসন কাহিনীটা কিছুতেই ভুলতে পারল না। হয়তো সে নিজে দুর্বল এবং অসুস্থ বলেই রেডের উজ্জ্বল স্বাস্থ্য তার কল্পনাকে অধিকার করে রইল। নিজে কুৎসিত বলেই সৌন্দর্য জিনিসটাকে সে খুব বেশি মূল্য দেয়। নিজে সে কখনো কাউকে আবেগ দিয়ে ভালোবাসেনি, ভালোবাসা পায়নি কারো কাছ থেকে। এই 2 তরুণ তরুণীর প্রেম তাকে অদ্ভুত আনন্দ দিল। খাঁড়ির ধারে সেই ছোট্ট কুটিরটায় সে আবারও গেল। তার ভাষা সুন্দর, চটপটে মন, ওদের ভাষাটাও আয়ত্ত হয়ে এসেছে। যে বুড়িটি স্যালির সঙ্গে থাকত সেই ওকে অভ্যর্থনা জানালো, কাভা খেতে দিল, সিগারেট দিল। গল্প করতে পেরে সে খুব খুশি। কথা বলতে বলতে নিলসন স্যালিকে দেখছিল, ঠিক যেন নেপলস মিউজিয়ামের সাইকির মূর্তি। মুখের রেখায় রেখায় সেই রকম ঋজু স্বচ্ছ বিশুদ্ধতা। একটি শিশুর জন্ম দিয়েও এখনো কুমারী। 2-3 বার যাতায়াতের পর তবেই শ্যালি কথা বলল, তাও এটা জিজ্ঞেস করতে যে এপিআই সে রেড নামে কোনো ব্যক্তিকে দেখেছে কিনা। রেডের অন্তর্ধানের পর 2 বছর কেটে গেছে, তবু এখনও সে শয়নে স্বপনে জাগরণে তারই কথা ভাবছে। নিলসন শিগগিরই বুঝতে পারল সে প্রেমে পড়েছে। প্রথম প্রথম নিজেকে মুমূর্ষু জেনে শুধু ওকে দেখে, ওর কথা শুনেই সে খুশি থাকে। প্রেম তাকে এক অদ্ভুত শান্তি দিল, দিল শুদ্ধ ভালোবাসার আনন্দ। কিছুই চায় না সে, শুধু সে ওই অনিন্দ কান্তির চারপাশে কল্পনার জাল বুনবার সুযোগ চায়। কিন্তু খোলা হাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া, সাদাসিধে খাওয়া দাওয়া সব মিলিয়ে তার শরীরের ওপর একটা অপ্রত্যাশিত সুফল হলো। রাত্রিরে আর আগের মতো প্রবল জ্বর হয় না। কাশি কমতে লাগলো, ওজন বাড়তে লাগলো। 6 মাস পেরিয়ে গেল, একদিনও রক্তপাত হলো না। তারপর হঠাৎ সে বুঝতে পারল সে বাঁচবে। রোগটা সম্পর্কে ভালো করে পড়াশোনা করেছিল সে। মনে আশার উদয় হলো যে যত্ন নিলে এবার রোগের বৃদ্ধি আটকাতে পারা যাবে। খুব কর্মব্যস্ত জীবন আর সম্ভব নয়, কিন্তু তার যা সামান্য আয় আছে তা নিয়ে যদি এই দ্বীপে বসবাস করে তাহলে ভালোই চলে যাবে।
নারকেল চাষও করতে পারবে, তাতে করে একটা কাজ নিয়েও থাকা হবে। বইগুলো আর পিয়ানোটা আনিয়ে নেবে। তবে মনে মনে সে ঠিকই বুঝতে পারল এসব দিয়ে তার আসল ইচ্ছাটাকে চাপা দিতে চাইছে সে। আসলে সে শ্যালীকে চায়। সে শুধু রূপকামী নয়, ওই বেদনা বিধুর চোখ দুটির আড়ালে যে অস্পষ্ট আত্মার ছায়া দেখতে পায় তার প্রতিও তার তীব্র আকর্ষণ। নিজের আবেগ দিয়ে শ্যালীকে মত্ত করবে সে। শেষ পর্যন্ত ও নিশ্চয়ই ভুলবে। কল্পনায় সে অনুভব করল আত্মসমর্পণের উন্মাদনা। জীবনে যে সুখের প্রত্যাশা শেষ হয়ে গিয়েছিল সেই সুখ অলৌকিকভাবে এলো। সেই সুখ সে শ্যালীকে উপহার দেবে। শ্যালী তাকে প্রত্যাখ্যান করল। এটা অবশ্য জানাই ছিল একদিন না একদিন ও ধরা দেবেই। তার ভালোবাসা বাধা মানছে না। সে একটু অবাক হয়ে শুনল বুড়ি ধাইটি এবং অন্যান্য প্রতিবেশীরা অনেক দিন থেকেই শ্যালীকে তার প্রস্তাবটা মেনে নিতে বলছে। দ্বীপের আন্দাজে নীলসন ধনী লোক, এ সুযোগ আর আসবে না। প্রত্যাখ্যানে নীলসনের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠল। এতদিন যা বিশুদ্ধ প্রেম ছিল এখন সেটা যন্ত্রণাদায়ক কামনায় পরিণত হল। শ্যালীকে সে এক মুহূর্ত শান্তি দিল না। অবশেষে তার সাধাসাধিতে এবং 5 জনের চাপে শ্যালী রাজি হয়ে গেল। পরদিন আনন্দে উজ্জ্বল হয়ে শ্যালীর সঙ্গে দেখা করতে গিয়ে সে দেখল রাতারাতি কুটিরটাকে পুড়িয়ে দিয়েছে শ্যালী। নীলসন ব্যাপারটা উড়িয়ে দিল। এই জায়গায় সে একটা বাংলো তৈরি করবে। পিয়ানো আর বইগুলো আনাতে হলে ইউরোপীয় এই বাড়িটি ভালো। এই ছোট্ট কাঠের বাড়িটা এইভাবেই তৈরি হয়। এখানেই তার কেটে গেল বহু বছর। শ্যালী তার স্ত্রী হল, কিন্তু সুখ সে বিশেষ পায়নি। প্রথম কদিনের উচ্ছ্বাসের মুহূর্তে শ্যালী যতটুকু তাকে দিত তাই নিয়েই সে খুশি হয়েছিল। কিন্তু নীলসন বুঝতে পারল শ্যালী ক্লান্তিতে আত্মসমর্পণ করেছে মাত্র। যে জিনিসের কোনো দাম নেই তার কাছে সেইটুকুই তাকে দিচ্ছে। যে আত্মার আভাস সে পেয়েছিল সে আত্মা তাকে এড়িয়েই রইল। শ্যালী তাকে বিন্দুমাত্রও ভালোবাসে না। সে এখনো রেড অন্তপ্রাণ, সবসময়ই তারই প্রতীক্ষায় রয়েছে। রেডের সামান্য একটি অঙ্গুলি সংকেতে সে নীলসনের দেওয়া সমস্ত ভালোবাসা, কোমল ব্যবহার, সহানুভূতি, উদারতা ছড়িয়ে ফেলে দিয়ে বিনা দ্বিধায় চলে যেতে পারে। একবারও ভেবেও দেখবে না তার দুঃখ হলো কি না। সেই দুষ্প্রাপ্য আত্মার দুয়ারে মাথা কুটতে লাগল নীলসন, কিন্তু দ্বার রুদ্ধ। করুণায় মন গলাতে চেষ্টা করল, কিন্তু সে মন শীতল, কঠিন, নিস্পৃহ ভাব দেখালো। শ্যালী লক্ষ্যও করল না। মেজাজ খারাপ করে গালিগালাজ করলে সে শুধু নীরবে কাঁদে। নীলসনের ভালোবাসায় তিক্ততা এসে জমল। মাঝে মাঝে মনে হতো শ্যালীর সবটাই ফাঁকি, তার আত্মা শুধু কল্পনা। হৃদয়ের মন্দিরে প্রবেশ করতে পারা যাচ্ছে না, কারণ মন্দির বলে সেখানে কিছু নেই। ভালোবাসা এবার হয়ে দাঁড়ালো পায়ের বেড়ি, গারদ। পালাতে পারলে বাঁচে, কিন্তু দরজাটা খোলবার শক্তিটুকুও তার আর নেই। দরজা খুলে একবার শুধু বাইরে মুক্ত আকাশের তলায় গিয়ে দাঁড়াতে হবে। এ যেন নির্যাতন। ক্রমশ সে হতাশায় নির্বাক হয়ে গেল। আগুন নিভে গেল। শ্যালীর চোখ সাঁকোটার দিকে নিবদ্ধ দেখলে তার আর বুকে আগুন জ্বলে না, একটু বিরক্ত লাগে। এখন বহুকাল তারা শুধু অভ্যাস ও সুবিধের খাতিরে একত্রে বাস করছে। বিগত প্রেমের দিকে এখন সে বিদ্রূপের হাসি নিয়ে তাকাতে পারে। এদেশে মেয়েরা তাড়াতাড়ি বুড়িয়ে যায়। শ্যালী এখন বুড়ি হয়ে গেছে। ভালোবাসা নেই, তবে তাকে মেনে নিয়েছে। বিরক্ত করে না। বই আর পিয়ানো নিয়ে নীলসনের সময় কেটে যায়। অতীত চারণের ফলে আবার সবাক হয়ে উঠল নীলসন। রেড আর স্যালির এই স্বল্পদিনের প্রেম কাহিনীর কথা চিন্তা করলে আমার মনে হয় ভালোবাসার তুঙ্গে এই বিচ্ছেদের জন্য ওদের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত। দুঃখ পেয়েছে ঠিকই, কিন্তু সুন্দর সে দুঃখ। ভালোবাসার সত্যিকার ট্র্যাজেডি ওদের ঘটেনি। আপনার কথাটা ঠিক বুঝলাম না, ক্যাপ্টেন বলল। ভালোবাসার ট্র্যাজেডি মৃত্যু বা বিচ্ছেদ নয়, বুঝলেন?
ওদের দুজনের মধ্যে ভালোবাসা কমে যেতে কতদিন লাগতো বলে আপনার মনে হয়? যাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তার ক্ষণিক অদর্শনও একসময় অসহ্য মনে হতো। তাকে আর কোনোদিন না দেখলেও কিচ্ছু এসে যাবে না। এ বড় ভয়ঙ্কর। ভালোবাসার ট্র্যাজেডি হলো বীতস্পৃহা। এই কথাগুলো বলতে বলতে একটা অসাধারণ ব্যাপার ঘটল। ক্যাপ্টেনকে সম্বোধন করলেও নিলসন আসলে স্বগতোক্তি করছিল, নিজের চিন্তাগুলোকে শুধু ভাষায় প্রকাশ করছিল। লোকটার দিকে তার চোখ ছিল বটে, কিন্তু দৃষ্টি ছিল না। এখন হঠাৎ একটা ছবি দেখতে পেল। কিছু কিছু আয়না আছে যাতে মানুষের মুখটা হয় অদ্ভুত লম্বা নয় অদ্ভুত রকমের চওড়া দেখায়। এখন ঠিক উল্টো ব্যাপারটা ঘটল। এই বিশাল বপু কুৎসিত বুড়োটার মুখের মধ্যে ছায়ার মতো একটা কিশোরের মুখ উঁকি দিল। নিলসন খুঁটিয়ে দেখতে লাগল। বুকের কাঁপুনিতে দম আটকে আসছে। একটা অদ্ভুত সন্দেহ, অসম্ভব, তবু হলেও হতে পারে। আপনার নাম কি? ক্যাপ্টেনের মুখটা কুঁচকে গেল। নিলসনের দিকে চেয়ে সে ন্যাক্কারজনক অভব্য ধূর্ত হাসি হাসল। নামটা এতদিন শুনিনি যে প্রায় ভুলতেই বসেছিলাম, বলল ক্যাপ্টেন। তবে 30 বছর হলো এসব দ্বীপের লোকেরা আমায় রেড বলে ডাকে। লোকটার বিশাল শরীর কাঁপতে লাগল। নিচু গলায় প্রায় নিঃশব্দে হাসতে লাগল সে, অতি অশ্লীল হাসি। নিলসন শিউরে উঠল। রেড তখন দারুণ মজা পেয়েছে। তার ভাঁটার মতো লাল লাল চোখগুলো থেকে জল গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে একটা রমণী ঘরে প্রবেশ করল। দম আটকে আসছে নিলসনের। স্ত্রীলোকটি এদেশী, স্থূল হলেও থলথলে নয়, ব্যক্তিত্বশালী, কালো। নেটিভরা যত বয়স হয় তত কালো হয়ে যায়। চুল একেবারে পাকা, কালো পাতলা গাউন পরে আছে। তার স্থূল স্তনোদয় পোশাক ভেদ করে ফুটে আছে। সেই মুহূর্ত আগত। নিলসনকে সে ঘর সংসারের কি একটা প্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করল। নিলসন উত্তর দিল। নিজের গলা তার নিজের কানেই অস্বাভাবিক শোনাচ্ছে। জানালার ধারে চেয়ারে উপবিষ্ট লোকটির দিকে সে একবার নিস্পৃহভাবে তাকাল, তারপর চলে গেল। প্রতীক্ষিত মুহূর্তটি এলো এবং চলেও গেল। অল্পক্ষণ নিলসন কথা বলতে পারেনি। কে জানে কেন সে একটা প্রচণ্ড রকমের নাড়া খেয়েছে। একটু ধাতস্থ হয়ে বলল, আমার এখানে ডিনারটা খেয়ে গেলে খুব খুশি হব। রেড বলল, না, আমায় এখন এই গ্রেভ লোকটার খুঁজে যেতে হবে। ওকে জিনিসগুলো দিয়ে ফিরতে হবে। কালই এপিআই ফেরা চাই। ঠিক আছে, একটা ছেলেকে রাস্তাটা দেখিয়ে দিতে বলছি। বাহ, তাহলে তো খুব ভালো হয়। কষ্ট করে চেয়ার থেকে তার ভারী শরীরটা তুলল রেড। কলাবাগানে কর্মরত একটি ছেলেকে সঙ্গে দিল নিলসন। ছেলেটার পেছন পেছন সাঁকোর ওপর উঠবার জন্য প্রস্তুত হল রেড। পড়ে যাবেন না যেন, নিলসন বলল। না মশাই, না। নিলসন দেখল ও সাঁকো পার হচ্ছে। নারকেল গাছের ফাঁকে ফাঁকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তখনও সে দেখছে। তারপর সে বাড়ি ফিরে চেয়ারের ওপর ধূপ করে বসে পড়ল। এই লোকটাই তার সুখের পথে কাঁটা দিয়েছে। এই সেই লোক যাকে শ্যালি এতদিন ধরে ভালোবেসে আসছে। এরই প্রতীক্ষায় মরিয়ার মতো দিন গুনছে। কি হাস্যকর! হঠাৎ তার এমন রাগ হলো, মনে হলো লাফিয়ে উঠে আশেপাশে সব কিছু ভেঙে তছনছ করে দেয়। তাকে ঠকানো হয়েছে। শেষ পর্যন্ত পরস্পরকে দেখেও ওরা চিনতে পারল না। নিলসন হো হো করে হাসতে লাগল, আনন্দহীন পাগলের মতো হাসি। দেবতারা তার সঙ্গে বড় নিষ্ঠুর ছলনা করেছেন। এখন আর তার দিন নেই, সে ফুরিয়ে গেছে। অবশেষে শ্যালি এসে জানালো ডিনার তৈরি। মুখোমুখি বসে খাবার চেষ্টা করল নিলসন। এখন যদি বলে যে চেয়ারে বসা ওই লোকটাই ওর পুরনো প্রেমিক, তাহলে শ্যালি কি বলবে? ওই সেই লোক যাকে সে তার যৌবনে সব খোয়ানো ভালোবাসা এখনো দিয়ে রেখেছে। আগে আগে যখন তাকে অসুখী করেছে বলে সে শ্যালিকে ঘৃণা করত, তখন কথা বলতে পারলে খুশি হতো।
তখন ওকে আঘাত দেবার ইচ্ছে ছিল, ঠিক যেমন ও নীলসনকে দিয়েছে তেমনি আঘাত। তার ঘৃণাও ছিল ভালোবাসার আরেক পিঠ। এখন আর কিছু যায় আসে না। শিথিলভাবে কাঁধ ঝাঁকালো সে। লোকটা কি চায়? শ্যালি জিজ্ঞেস করল। নীলসন সঙ্গে সঙ্গে উত্তর দিল না। শ্যালি বুড়ো হয়ে গেছে, মোটা বুড়ি একটি নেটিভ স্ত্রীলোক। কেন ওকে একদিন পাগলের মতো ভালোবেসেছিল কে জানে। নিজের আত্মার যা কিছু সম্পদ সব উজাড় করে ওর পায়ে ঢেলে দিয়েছিল। ও ফিরে তাকায়নি। কি অপচয়! ওহ, কি চূড়ান্ত অপচয়! এখন ওর দিকে তাকিয়ে সামান্য অবজ্ঞা অনুভব করল নীলসন। ধৈর্যের ভাণ্ডার শেষ। প্রশ্নের জবাব দিল। ও একটা স্কুনারের ক্যাপ্টেন, এপিয়া থেকে আসছে। ওহ, দেশ থেকে খবর এনেছে বড় ভাই খুব অসুস্থ, আমায় যেতে হবে। বেশি দিনের জন্য না কি? উত্তরে নীলসন কাঁধ ঝাঁকালো।